আহমদ মুসা দ্রুত ব্রুনার মায়ের সামনে গেল। বলল দ্রুত কণ্ঠে, মা, আমি আপনার মেয়ে ব্রুনা ও আপনার স্বামী আলদুনি সেনফ্রিডের কাছ থেকে এসেছি আপনাকে উদ্ধার করতে। ব্রুনার মা কারিনা কার্লিন নির্বাক, ফ্যালফ্যাল দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। মা, এক্ষুনি আমার মনে হচ্ছে ওরা এসে যাবে। ওরা এসে গেলে আর হয়তো সরে পড়া যাবে না। হ্যাঁ, তুমি ওই শয়তানিকে মেরেছ, ভালো করেছ। সে আমাকে অনেক জ্বালিয়েছে। কি বললে? তুমি ব্রুনা, মা এবং সেনফ্রিডের কাছ থেকে এসেছ? ঠিক বলেছ। ওরা কি বেঁচে আছে? ওরা মেরে ফেলেনি ওদের? বলল ব্রুনার মা। না, ওরা বেঁচে আছে, ভালো আছে এবং আপনার অপেক্ষা করছে। তারাই আমাকে পাঠিয়েছে, বলল আহমদ মুসা। এতক্ষণে ব্রুনার মার মুখটা কিছুটা স্বাভাবিক হলো। বলল, তুমি কে? এরা তো ভয়ঙ্কর, কিভাবে এলে এখানে? না, বুঝেছি। তুমি গুলি খেয়েও ক্লারা লিসবেথ শয়তানিকে মেরেছ। ঠিক করেছ তুমি। কিন্তু বাচ্চা, তুমিও তো সাংঘাতিক আহত। তোমার কান তো গুলিতে ফুটো হয়ে গেছে, রক্ত নামছ তো এখনো, বলল ব্রুনার মা। ওসব কিছু না, আপনি উঠুন, আমাদের পালাতে হবে। হাঁটতে পারবেন না ধরবো আমি আপনাকে? আহমদ মুসা বলল। বেটা, আমাকে ধরে নিয়েই চলো, বলল ব্রুনার মা। আহমদ মুসা ব্রুনার মাকে খাট থেকে নামিয়ে নিল। লিফট বন্ধ হয়ে গেছে। লিফট থেকে বের হওয়ার সময় সে দেখেছিল লিফটটা খোলার সে একই ব্যবস্থা এখানে আছে। সে ব্রুনার মাকে নিয়ে লিফট খুলতে গিয়ে হঠাৎ আহমদ মুসা থমকে দাঁড়ালো। বলল, মা, একটু দাঁড়ান, আমি এই রুমটাকে ভেতর থেকে লক করে আসি। রুমে কি ঘটেছে তাই এই মুহূর্তে কাউকে জানতে দেয়া যাবে না, বলে আহমদ মুসা দৌড়ে গিয়ে ঘরের দরজা লক করে এলো। তারপর ব্রুনার মাকে নিয়ে লিফটে ঢুকল। লিফট থেকে সে ফ্লোরে নামল। কক্ষটা আগের মতো কেউ নেই। সে কক্ষ থেকে আহমদ মুসা ব্রুনার মাকে ধরে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে সে আলমারির ভিতর দিয়ে স্টোর রুমে ঢুকল। বাবা, বেরোতে পারবে এদের ঘাঁটি থেকে আমাকে নিয়ে? এদের অনেক লোক, অনেক পাহারা, আর ওরা মানুষ মারে পাখির মতো করে। আমার স্বামী সন্তানরা বেঁচে আছে, ঈশ্বর আছে বলেই। আমি কি পৌঁছাতে পারবো তাদের কাছে? বলল ব্রুনার মা। পারবেন মা, ঈশ্বর আছেন, আহমদ মুসা বলল। স্টোর রুম থেকে আহমদ মুসা ফাইবার ওয়াল কেটে যে দরজা করেছিল সেই দরজা দিয়ে তাকে বন্দি করে রাখা সেই বিশাল কক্ষটিতে প্রবেশ করল। এ কক্ষেও কেউ নেই। আহমদ মুসা কক্ষ থেকে পালিয়েছে সেটা ওরা এখনও জানতে পারেনি। এখন লোকগুলো নিশ্চিন্ত মনে বেঘরে ঘুমাচ্ছে। রাত 4টা বাজতে যাচ্ছে। এ সময় স্টপ কালচারের সভ্যতায় সবচেয়ে গভীর ঘুমের সময়। আল্লাহর শুকরিয়া আদায় করল আহমদ মুসা। সেই উঁচু বারান্দার দেয়ালের যে দরজা দিয়ে সে ভেতরে ঢুকেছিল সেই দরজা লক করা। আহমদ মুসা ফিসফিসে কণ্ঠে বলল, মা, বাড়ির এটাই শেষ দরজা। এ দরজার পরে গাড়ি বারান্দা ও চত্বর। এখানে ওদের পাহারা থাকতে পারে। একটা কথা মনে রাখবেন, ওরা যদি সামনে থেকে আক্রমণ করে তবে আমার পেছনে থাকবেন, আর যদি পেছন থেকে আক্রমণ করে তাহলে আপনি আমার সামনে থাকবেন। নিজে গুলি খেয়ে আমাকে বাঁচাতে চাও তুমি? কে তুমি বেটা? তোমাকে জার্মান বলে তো মনে হচ্ছে না। সব বলবো মা, তবে পরে। একটু ভাবুন, গোটা মানব সমাজ একটা পরিবার। সব মাই সবার মা, তেমন সব ছেলে সবার ছেলে। বলে আহমদ মুসা পকেট থেকে লেজার কাটার বের করে দরজার লক হাওয়া করে দিল। আস্তে খুলে ফেলল দরজা আহমদ মুসা। সামনেই গাড়ি বারান্দায় দাঁড়িয়ে আছে জার্মান 6 সিটের জিপ। সামনে কোনো প্রহরী দেখল না। ওরা কি বারান্দায় আছে? আহমদ মুসা ব্রুনার মার কানে কানে বলল, মা, আমার সামনে থাকবেন, দৌড় দিয়ে আমরা ওই গাড়িতে উঠব। ঠিক এ সময় সাইরেনের একটা চাপা আওয়াজ তার কানে এলো। শব্দটা আসছে ভেতর থেকে। আহমদ মুসা ব্রুনার মায়ের হাত ধরে বলল, মা, আসুন, ওরা জেনে ফেলেছে। দৌড় দিল তারা। গাড়িতে উঠল। আহমদ মুসা ড্রাইভিং সিটে, ব্রুনার মা তার পাশের সিটে বসেছে। গাড়ির চাবি লকের সাথে লাগানো। গাড়ি চালিয়ে দ্রুত গেটের কাছে চলে গেল সে। গেটের সামনে গাড়ি দাঁড় করিয়েই দৌড়ে আহমদ মুসা গেটের পিলারের কাছে চলে গেল। গেটের গায়ে অদৃশ্য ডিজিটাল লকে দ্রুত আহমদ মুসা টাইপ করল 130031301। অঙ্কগুলো, এই কোডগুলো আহমদ মুসাকে দিয়ে যাবার সময় লকটা সে খুলেছিল।
অঙ্কগুলো টাইপ করার সময় বারান্দায় অনেকগুলো পায়ের শব্দ শুনতে পেল। পেছনে তাকিয়ে দেখতে পেল বারান্দা দিয়ে অনেকগুলো লোক ছুটে আসছে, তাদের হাতে হ্যান্ড মেশিনগানগুলো তাকে লক্ষ্য করে তাক করা। ঝাঁপিয়ে পড়ল আহমদ মুসা মাটির উপর। গুলির বৃষ্টি ছুটে এলো তাকে লক্ষ্য করে। সে বলের মতো গড়িয়ে ছুটছিল গাড়ির দিকে। গুলি বৃষ্টি চলছে অবিরাম। আহমদ মুসা গড়িয়ে সামনে গিয়ে পৌঁছল এবং গাড়ির আড়াল নিয়ে দক্ষিণ পাশ দিয়ে গাড়িতে উঠল। তারা বারান্দা এবং বারান্দা থেকে নেমে আসা লোকদের সামনে। গাড়ির উত্তর পাশটা ওদের গুলিবৃষ্টির প্রধান শিকার। গাড়ির পেছনের সিটে উঠে সিট টিঙিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসল সে। বলল ব্রুনার মাকে, মা, আপনি সিটের উপরে শুয়ে পড়ুন। গাড়ি স্টার্ট দেয়াই আছে। চলতে শুরু করলো গাড়ি। কোডের শেষ অঙ্ক টাইপ করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। তীব্র বেগে গাড়ি বেরিয়ে এলো গেট দিয়ে। আহমদ মুসাকে লক্ষ্য করছিল ব্রুনার মা। চমকে উঠল। ফিনকি দিয়ে তার কাঁধ থেকে রক্ত গড়াচ্ছে। বেটা, তোমার কাঁধে কি গুলি লেগেছে? রক্ত বেরোচ্ছে যে, বলল উদ্বেগ এবং কম্পিত গলায় ব্রুনার মা। মা, ওসব থাক, আগে আমাদের বাঁচতে হবে, আহমদ মুসা বলল। ছুটে আসা সব গুলির টার্গেট তখন তাদের গাড়ি। ব্রুনার মা শুয়ে পড়েছে গাড়ির সিটে। আহমদ মুসা খুশি হলো যে গাড়ি বারান্দায় আর গাড়ি নেই। গ্যারেজ থেকে গাড়ি বের করতে হবে ওদের। সে আল্লাহর শুকরিয়া আদায় করল, আল্লাহ আজ তাকে প্রতি পদে পদে সাহায্য করেছেন। ছুটছিল আহমদ মুসার গাড়ি। জিগজ্যাগ, উঁচু নিচু, বিপজ্জনক রাস্তা। এ রাস্তায় মাঝারি স্পিডেও গাড়ি চালানো অসম্ভব, তার উপর বড় গাড়ি। ওরা সঙ্গে সঙ্গে ফলো করতে পারলে বিপদই হতো। আহমদ মুসারা জঙ্গলের প্রান্তে চলে এলো। গাড়ি রাস্তায় যেদিকে পার্ক করা আছে, ঝোপের আড়ালে তার বিপরীত দিকে রাস্তার উপর সহজেই দৃশ্যমান একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়েই আহমদ মুসা ব্রুনার মাকে গাড়ি থেকে নামিয়ে তাকে ধরে নিয়ে যতটা সম্ভব দ্রুত ছুটল নিজের গাড়ির দিকে। দৃশ্যমান জায়গায় গাড়ি ছাড়ল এ কারণে যে গাড়ি দেখলে ওরা গাড়ি থেকে নামবে। কেন গাড়ি দাঁড় করালাম তা জানার চেষ্টা করবে। আশেপাশে আমরা আছি কিনা এসব চিন্তায় অনেকটা সময় তারা নষ্ট করবে। এটা আহমদ মুসাদের জন্য অত্যন্ত প্রয়োজন। গাড়ি ছাড়লে কেন? কোথায় যাচ্ছ বেটা? ক্লান্ত স্বরে ব্রুনার মা বলল। আমার গাড়ি লুকানো আছে এদিকে, আহমদ মুসা বলল। ও, সব ব্যবস্থা করেই গেছ। দেখছি এদের চেয়ে তুমি অনেক বেশি বুদ্ধিমান, বলল ব্রুনার মা। গাড়ির কাছে পৌঁছে গিয়েছিল আহমদ মুসারা। আহমদ মুসা বলল, মা, গাড়িতে উঠুন। গাড়ির দরজা দ্রুত খুলে ধরল সে। ব্রুনার মাকে গাড়িতে তুলে গাড়ির দরজা বন্ধ করে ড্রাইভিং সিটে গিয়ে উঠল আহমদ মুসা। গাড়ি তখন চলতে শুরু করেছে। তার গাড়ি যখন রাস্তায় গিয়ে উঠল তখন পেছনে কিছু দূরে একাধিক গাড়ির শব্দ পাওয়া গেল। তাদের গাড়ির স্পিড বাড়িয়ে গেছে। আহমদ মুসা তার গাড়ির স্পিড বাড়িয়ে দিল। কান ও কাঁধের ব্যথা আহমদ মুসা অনুভব করতে পারছে। এই কাঁধের নিচেই বাহুর মাসলে কয়েকদিন আগে সে গুলি খায়। আহত হওয়ার কথা মনে পড়ছে, সে ব্যথাটাও বাড়ছে। কিন্তু এখন কোনো দুর্বলতাকে প্রশ্রয় দেবার সময় নয়। আহমদ মুসা তার দুর্বল হয়ে পড়া বাম হাত দিয়ে স্টিয়ারিং হুইল ধরে ডান হাত দিয়ে পকেট থেকে মোবাইল বের করল। কল করল আলদুনি সেনফ্রিডকে। ওপার থেকে সাড়া পেতেই বলল, মিস্টার সেনফ্রিড, আমাদের মিশন সফল। আপনিও ব্রুনা এক্ষুনি চেক আউট করে হোটেলের গাড়ি বারান্দায় আসুন। আমি ওখানে পৌঁছার পর দেরি করা মোটেও সম্ভব হবে না। আপনারা গাড়িতে এলেই সব দেখবেন। আমি রাখছি। কল অফ করে দিয়ে আহমদ মুসা মোবাইল পকেটে রাখল। কথা শুনছিল ব্রুনার মা কারিনা কার্লিন। আহমদ মুসা কল অফ করতেই ব্রুনার মা বলে উঠল, তুমি সেনফ্রিডের সাথে কথা বললে? ব্রুনা, সেনফ্রিড এখানে আছে, এক্ষুনি গাড়িতে আসবে ওরা। কান্নারুদ্ধ কণ্ঠ তার। কষ্ট করে কান্না রোধ করছে সে। হ্যাঁ মা, মিস্টার সেনফ্রিডের সাথে কথা বললাম। মিস্টার সেনফ্রিড ও ব্রুনাকে এক্ষুনি গাড়িতে দেখতে পাবেন, আহমদ মুসা বলল। রাতের অ্যারেন্সি, ফাঁকা রাস্তা, দুই একটা গাড়ি কিঞ্চিত চোখে পড়ছে। অ্যারেন্সির 3 দিক ঘুরে গাড়ি এসে তাদের হোটেলের গাড়ি বারান্দায় প্রবেশ করল। গাড়ি দাঁড় করিয়ে আহমদ মুসা ব্রুনার মাকে সামনের সিট থেকে নামিয়ে নিয়ে পেছনের সিটে বসালো। একবার এদিক ওদিক চেয়ে দেখল ব্রুনারা তখনও এসে পৌঁছেনি। আহমদ মুসা ফিরে যাচ্ছিল তার ড্রাইভিং সিটে। এ সময় লবির দরজা দিয়ে মিস্টার সেনফ্রিড ও ব্রুনা বেরিয়ে এলো। তাদের চোখে মুখে উদ্বেগ, উত্তেজনা। দ্রুত ওরা গাড়ির কাছে এলো। প্লিজ, আপনার গাড়িতে উঠুন। মিস্টার সেনফ্রিড, পেছনটা ঘুরে আপনি বাম পাশে উঠুন।
বলে আহমদ মুসা ড্রাইভিং সিটে গিয়ে বসল। ব্রুনা ও সেনফ্রিড একে অপরের দিকে একবার তাকিয়ে গাড়ির দিকে এগুলো গাড়িতে ওঠার জন্যে। গাড়িতে উঠল ওরা। গাড়িতে উঠে দরজা বন্ধ করতে আহমদ মুসা গাড়ি ছেড়ে দিল। গাড়িতে ওঠার পরপরই ব্রুনা মা বলে চিৎকার দিয়ে কেঁদে উঠল তার মা কারিনা কার্লিনও। গাড়ি রাস্তায় এসে পড়তে আহমদ মুসা প্রায় ফাঁকা রাস্তায় গাড়ির গতি শহরের সর্বোচ্চ সীমায় তুলল। অ্যারেন্সির গভীর রাতের নীরব প্রহর, মা মেয়ে বাবার মিলিত কান্নার আর্তকণ্ঠ, তবু কারো কানেই পৌঁছল না গাড়ির বন্ধ দরজা পেরিয়ে। আহমদ মুসা কিছুই বলল না। কাঁদা উচিত ওদের। গাড়ি অ্যারেন্সি শহর পেরিয়ে সালজওয়ার্ডের রাস্তায় গিয়ে পড়ে। ব্ল্যাকলাইটের লোকেরা আহমদ মুসাকে হামবুর্গের রাস্তায় তালাশ করবে, কারণ ওদের এটাই জানা যে আমি হামবুর্গ হয়ে এখানে এসেছি। সুতরাং সালজওয়ার্ডেলের রাস্তা যেমন নিরাপদ, তেমনি অপেক্ষাকৃত সংক্ষিপ্ত। মা মেয়ে বাবার কান্না তখন থেমে গেছে। কথা বলতে শুরু করেছে ওরা। একসময় ব্রুনার মা কারিনা কার্লিন বলে উঠল, সেনফ্রিড, ব্রুনা, তোমরা আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছ। আমার ওই ছেলেটার খবর তোমরা জানো না? সে দারুণভাবে আহত। তার কাঁধে গুলি লেগেছে। তার একটা কান গুলিতে ফুটো হয়ে গেছে। সেগুলো থেকে রক্ত ঝরছে। তোমরা বাচ্চাকে দেখো। এই ছেলের সাহস ও বুদ্ধির কোনো তুলনা হয় না। মনে হয় একাই সে 100 জনের কাজ করতে পারে। কি বলছো মা? বলে আর্তনাদ করে উঠল ব্রুনা। এই অবস্থায় উনি গাড়ি চালাচ্ছেন। আপনি দাঁড়ান ভাইয়া, উদ্বেগ ভরা কণ্ঠে বলল ব্রুনা। শুধু এই গাড়ি চালানো নয়, এমন আহত হয়েও গুলিবৃষ্টির মধ্যে সে আমাকে উদ্ধার করে নিয়ে এসেছে, বলল ব্রুনার মা। আমরা শহর থেকে বের হয়ে এসেছি। সামনে একটা টিলাময় জঙ্গল এলাকা আছে, ওখানে গিয়ে দাঁড়াবো আমরা, আহমদ মুসা বলল। সত্যি কিছু দূরে গিয়ে জঙ্গলপূর্ণ টিলা এলাকা পাওয়া গেল। আহমদ মুসা গাড়িটা রাস্তা থেকে একটা টিলার আড়ালে নিয়ে দাঁড় করালো। গাড়ি থেকে ব্যাগটা নামিয়ে নিল। সবাই নামলো ব্রুনার মাও। আপনারা একটু দাঁড়ান, আমি ব্যান্ডেজ বেঁধে আসছি, আহমদ মুসা বলল। সরি মিস্টার আহমদ মুসা, যেখানে আপনার আঘাতটা লেগেছে সেখানে নিজের পক্ষে ব্যান্ডেজ বাঁধা সম্ভব নয়। গাড়ির হেডলাইটের সামনে আপনি বসুন, আমি বেঁধে দিচ্ছি। প্লিজ মিস্টার আহমদ মুসা, আমাদের জন্য এত করেছেন আর আমাদের এটুকু করতে দেবেন না? আবেগরুদ্ধ ভারী কণ্ঠ আলদুনি সেনফ্রিডের। ঠিক আছে বলে আহমদ মুসা বসে পড়ল। আসলে আহমদ মুসাও জানে তার ডান হাতকে বাম হাত পুরো সহযোগিতা করতে পারবে না। ব্যান্ডেজ যাকে বলে সেটা তো হবেই না। জ্যাকেট সহ গায়ের জামা আস্তে আস্তে খুলল আলদুনি সেনফ্রিড। গলা ও কাঁধের সংযোগস্থলের সামান্য বাইরে কাঁধে লেগেছে গুলি। ক্ষতটা বেশ বড়। কাঁধের মাসলে গুলি থাকতে পারে, সেটা আহমদ মুসাই বলল আলদুনি সেনফ্রিডকে। কি করবে, কিভাবে কাজ শুরু করবে, এমন দিশেহারা অবস্থায় পড়ে গেল আলদুনি সেনফ্রিড। এদিকে আহমদ মুসা আবার বলল, আমার ব্যাগের ভেতরে দেখুন একটা সুইচ নাইফ কিটস আছে। সেখান থেকে ছুরিটা বের করে ক্ষতস্থানের সামনের দিকের কিছুটা চামড়া কেটে ফেলুন। বুলেটটা বেশি গভীরে যায়নি, উপরে আছে বলে আমার মনে হয়। আহমদ মুসার কথা শুনে আঁতকে উঠল সেনফ্রিড। এ কাটাকুটো করা তো দূরের কথা, এটা দেখতেও তার ভয় করে। ব্রুনা তার বাবার চেহারা দেখে সব বুঝতে পারল যে তার বাবা এটা করতে পারবে না, কিন্তু কাজটা তো করতে হবে। গুলি বের না করলে আহমদ মুসার ক্ষতি হবে। এই চিন্তা ব্রুনাকে দারুণভাবে উদ্বিগ্ন করে তোলে। ব্রুনা কলেজে পড়ার সময় ফার্স্ট এইড ট্রেনিং নিয়েছে। সে আহত জায়গায় ড্রেসিং করতে পারবে, কিন্তু গুলি বের করা, এটা তো সাংঘাতিক ব্যাপার। হঠাৎ ব্রুনার মনে পড়ল, একটা নার্সিং ক্লাসে একজন ডাক্তার একদিন বলেছিলেন, একটা গুলি যখন কোথাও প্রবেশ করে তখন সে তার রাস্তা তৈরি করেই প্রবেশ করে। একটু সাহস করলে সে পথ দিয়ে তা বের করাটাও সহজ। ব্রুনার মনে সাহসের সৃষ্টি হলো। বলল সে তার বাবা সেনফ্রিডকে লক্ষ্য করে, বাবা, তুমি এসবের কিছুই জানো না, করণীয় কোনো দিন। তুমি সরে এসো, আমার ট্রেনিং আছে, আমি পারবো। বলে ব্রুনা আহমদ মুসার দিকে এগোলো। আহমদ মুসা কিছুই বলল না। ব্রুনা প্রথমে ব্যাগ থেকে তুলা বের করে ক্ষতস্থানের রক্ত মুছে ফেলল। বলল, ভাইয়া, প্রথমে গুলিটা বের করতে হবে, আপনার তো খুব লাগবে। তুমি কাজ করো ব্রুনা, ডাক্তাররা রোগীর প্রতিক্রিয়া তোয়াক্কা করে না, তোয়াক্কা করা উচিত নয়। আহমদ মুসা বলল, ভাইয়া, আমি তো ডাক্তার নই, কাটার জন্য ছুরি কিভাবে ধরতে হয় সেটাও আমি ভালো জানি না। গুলিটা আমি বের করব, এটাই আমার সিদ্ধান্ত। এখন বলুন,
আপনার কাঁধের যন্ত্রণার কেন্দ্রবিন্দুটা ঠিক কোন জায়গায়? বলল আহমদ মুসা। আহমদ মুসা কাঁধের ক্ষতস্থানের শেষ প্রান্তের একটা জায়গা আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, জায়গাটা ভারী হয়ে আছে এবং যন্ত্রণাও বেশি হচ্ছে। গুলি এখানেই আছে। আপনার কি মত? বলল ব্রুনা। ধন্যবাদ, তোমার ভালো কমন সেন্স আছে। তোমার সাথে আমি একমত, আহমদ মুসা বলল। জায়গাটাকে ব্রুনা খুব ভালোভাবে দেখল। ক্ষতস্থানের শেষ প্রান্ত থেকে সেই যন্ত্রণা ও ভারী জায়গাটার শুরু। তার মানে গুলিটা ক্ষতস্থান থেকে খুব বেশি দূরে নয়। আর ক্ষতস্থানের শুরু ও শেষটা দেখে মনে হচ্ছে গুলিটা হিট করার পর উপরের দিকে স্লোপ করেছে, নিচের দিকে নয়। সম্ভবত গুলিটা লেগেছে গাড়িতে ওঠার সময় পেছন থেকে। যদি তাই হয় তবে গুলি বেশি নিচে যাবার কথা নয়। ব্রুনা এই চিন্তা করল, বন মেডিকেল কলেজের একজন ডাক্তার ট্রেনার হিসেবে আসা, তাদের একটা ফার্স্ট এইড ক্লাসে নানা দৈব দুর্ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে বলতে গিয়ে সব কথা বলেছিলেন। ব্রুনার আজ কাজে লাগলো সেই কথাগুলো। ব্রুনা আহমদ মুসার ভারী হয়ে থাকা ব্যথাযুক্ত অংশের কেন্দ্রটার ডান প্রান্ত দিয়ে সুইচ মেইড অদ্ভুত ছুরিটা ঢুকিয়ে দিল চোখ বন্ধ করে। ব্রুনার হিসেব ব্যর্থ হল না। তার ছুরিটা একটা ধাতব বস্তু স্পর্শ পাওয়ার সিগন্যাল দিল। আনন্দে চোখ খুলল সে। ছুরির ফলা যতটা ভেতরে ঢুকেছে তাতে ব্রুনা নিশ্চিত হল ছুরির ফলা বুলেটের দৈর্ঘ্য অতিক্রম করে গেছে। চোখ বন্ধ করে ছুরিটাকে অর্ধ বৃত্ত পরিমাণ ঘুরিয়ে নিল। এই সুইচ ছুরিটার তীক্ষ্ণ একটা ফলা আছে। ফলার নিচে বড়শির মতো বাঁকা ক্ষুদ্র একাধিক খাঁজ। ব্রুনা ছুরিটা ঢুকাবার সময় ছুরির এদিকটা বুলেটের দিক থেকে বাইরে রাখে, সেটাই সে ঘুরিয়ে নেয়। ব্রুনা বাম হাতে আহমদ মুসার বাম কাঁধ চেপে ধরে ছুরিটা ধীরে ধীরে টানতে লাগলো। শক্ত কিছুতে আটকে গেল ছুরি। এটাই কি বুলেট? ক্ষতস্থান দিয়ে নতুন করে রক্ত বেরোতে শুরু করেছে। ব্যথাও নিশ্চয়ই সাংঘাতিকভাবে বেড়েছে। হাত কাঁপছিল তার। বুলেটটাকে ছুরির খাঁজে যাতে ভালো করে আটকানো যায় এজন্য ছুরিটাকে বাম দিকে আরও চেপে ধরে জোরে একটা টান দিয়ে ছুরি বের করে নিল। চোখ খুলল ব্রুনা। দেখল রক্তের সাথে বুলেটটা গড়িয়ে পড়ছে পিঠের উপর দিয়ে। বুলেটটা হাতে নিয়ে ব্রুনা চিৎকার করে বলল, থ্যাংক গড, বুলেট বেরিয়ে এসেছে। ব্রুনার বাবা মা আগেই চোখ বন্ধ করে রেখেছিল দৃশ্যটা দেখতে পারবে না বলে। তারাও চোখ খুলল। কিন্তু আহমদ মুসা পাথরের মতো বসে আছে। মুখ থেকে তার একটা শব্দও বের হয়নি। ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল তার ক্ষতস্থান থেকে। ব্রুনা চিৎকার করে কথাটা বলার পরই ছুটে গিয়ে গাড়ি থেকে ব্যাগ নিয়ে এসে তোয়ালে বের করে সেটা দিয়ে ক্ষতস্থান চেপে ধরল। বলল আহমদ মুসাকে লক্ষ্য করে, খুব কষ্ট পেয়েছেন ভাইয়া? আনাড়ি হাতের কাজ তো। আল্লাহকে ধন্যবাদ দাও ব্রুনা, বুলেট তুমি সহজেই বের করেছ। এত সহজে বের হয় না, আহমদ মুসা বলল। তার কণ্ঠ কিছুটা অস্বাভাবিক, কণ্ঠ তার বেদনা হতো। ক্ষতস্থানের উপর তোয়ালেটা কয়েক মিনিট ধরে রাখার পর তা সরিয়ে নিল। রক্ত বেরোনো কমেছে। দুরকমের ব্যান্ডেজ, কোনটা দিয়ে বাঁধব ভাইয়া? বলল ব্রুনা। দেখো, একটা প্লেন আর একটা মেডিকেটেড। মেডিকেটেডটা হাতে নাও। ব্যান্ডেজ বাঁধল ব্রুনা। আহত কানেও ফার্স্ট এইড নিল। ব্রুনা, তুমি তো দেখছি ডাক্তার নার্সদের মতোই ব্যান্ডেজ বাঁধতে পারো, বলল আলতুনি সেনফ্রিড, ব্রুনার বাবা। বাবা, স্কাউট হিসাবে এটা শিখেছি। আবার আমাদের নিয়মিত ক্লাস করতে হয়েছে ফার্স্ট এইডের উপর, বলল ব্রুনা। ধন্যবাদ, বলল তার বাবা। আহমদ মুসা উঠে ব্যাগে করে আরেকটা গেঞ্জি জাতীয় জ্যাকেট পরে নিল। এই জ্যাকেট সে হামবুর্গ থেকে এসে কিনেছে মাত্র আগের দিন। আজই কাজে লাগলো। আহমদ মুসা জ্যাকেট পরে ব্রুনাকে ধন্যবাদ দিয়ে বলল, এই প্রথম কোনো নন ডাক্তার আমার দেহ থেকে বুলেট বের করল। তার মানে আপনার শরীর থেকে এর আগে অনেকবার বুলেট বের হয়েছে? কতবার? ব্রুনা বলল। আমার গোনা নেই, আহমদ মুসা বলল। ব্রুনা কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ব্রুনার মা কারিনা কার্লিন বলল আহমদ মুসাকে, আমি কেন? সকলে আমরা স্তম্ভিত যে শরীর থেকে একটা বুলেট বের করার মতো এত বড় ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক ঘটনা ঘটল, কিন্তু তুমি বেটা একটু আহ পর্যন্ত করনি। এটা কি করে সম্ভব? আমি বুঝতে পারছি না। আমি আহ করলে ব্রুনা কাঁধ থেকে বুলেটটা বের করতে ভয় করত, আহমদ মুসা বলল। বেটা, মানুষ যখন অসহনীয় ব্যথা পায় তখন মুখ থেকে শব্দগুলো আপনাতেই বের হয়। এটা কোনো বিবেচনা দিয়ে কেউ রোধ করতে পারে না। মা,
তুমি সাধারণ লোকের কথা বলছো, ইনি তো অসাধারণ। আমরা বিস্মিত হইনি এটা দেখে। তুমি যা দেখে বিস্মিত হচ্ছ তার চেয়ে উনি অনেক বেশি বিস্ময়কর, ব্রুনা বলল। ঠিক বলেছ ব্রুনা, আমাকে তার উদ্ধার করার দৃশ্যগুলো এখনো আমার চোখে ভাসছে। তুমি যা বলছো সে সময়গুলোতে আমার তাই মনে হয়েছিল, বলল ব্রুনার মা। কথা বলার জন্য মুখ হা করেছিল ব্রুনা। তাকে থামিয়ে দিয়ে আহমাদ মুসা বলল, এসব থাক প্লিজ, আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আছে, বলে একটু থামল আহমাদ মুসা। সবাই তাকিয়েছে তার দিকে। সে বলতে শুরু করল, আমাদেরকে সকালের মধ্যে বনে পৌঁছতে হবে। নকল কারিনা কার্লিন কাল সকালেই বনের কোনো কোর্টে আপনাদের স্টেট অন্যের কাছে হস্তান্তর করছে। এটা আমাদের রোধ করতে হবে। ব্রুনার মা কারিনা কার্লিন, ব্রুনা, ব্রুনার বাবা আলদুনি সেনফ্রিড, সকলের মুখ বিস্ময়ে হা হয়ে গেছে। এ সম্পত্তি পাবার জন্যেই এরা এত কিছু করেছে। আমাকে যারা বন্দি করেছিল তাদের কিছু কথাবার্তা থেকে আমি এটা বুঝতে পারি, আহমাদ মুসা বলল। আপনি কি বন্দী হয়েছিলেন? কখন, কিভাবে? বলল ব্রুনা বিস্ময় চোখ কপালে তুলে। আহমাদ মুসা সংক্ষেপে ঘটনাটা বলল। বন্দিত্ব থেকে নিজে মুক্ত হলো, আবার এত বড় ঘটনাও ঘটালে, বলল ব্রুনার মা। ব্রুনার মার কথা শেষ হতে আলদুনি সেনফ্রিড বলল, স্টেট জাতীয় সম্পত্তির কেনাবেচা হস্তান্তর সংশ্লিষ্ট প্রদেশের হেডকোয়ার্টার বা রাজধানীতে হয়। সুতরাং ঠিকই ধরেছেন, কার্লিনা স্টেটের হস্তান্তর বনে হবে। এ কারণে আমরা বনে যাচ্ছি। রেজিস্ট্রি আটকাতে হবে এবং ওদের ধরিয়ে দিতে হবে। দেশ ও জাতির বিরুদ্ধে ওদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে হবে, যাতে করে আর কারো সর্বনাশ তারা না করতে পারে বিজ্ঞানের অপব্যবহারের মাধ্যমে। এত অল্প সময়ে কিভাবে সম্ভব সেটা, বলল আহমদ মুসা। বলল আলদুনি সেনফ্রিড, তার কণ্ঠে হতাশা। দেখা যাক, বলে পকেট থেকে মোবাইল বের করল আহমদ মুসা। কল করল জার্মানির পুলিশ প্রধান বর্ডেন ব্লিসকে। ওপারে বর্ডেন ব্লিস এর নিদ্রাজড়িত কণ্ঠ পেতে আহমদ মুসা বলল, আমি খুবই দুঃখিত স্যার, ঘুম থেকে আপনাকে জানালাম, কিন্তু বিষয়টি খুবই জরুরি। মিস্টার আহমদ মুসা, আপনি রাতে না ঘুমিয়ে কাজ করছেন, তার চেয়ে আমার ঘুম ভাঙানো কি বড় হলো? বলুন, আপনার টেলিফোন আমাকে আনন্দ দেয়, গৌরবান্বিত করে। জরুরি বিষয়টি কি বলুন, বলল জার্মানির পুলিশ প্রধান। আমি যে বিষয়টা নিয়ে কাজ করছি সেটা আপনি জানেন স্যার। ব্রুমসারবার্গ স্টেটের মালিক কিডন্যাপড হওয়া মিসেস কারিনা কার্লিনকে ঘণ্টাখানেক আগে উদ্ধার করা হয়েছে, কিন্তু সমস্যা দাঁড়িয়েছে তার স্টেটটা সকালে হস্তান্তরিত হতে যাচ্ছে। বন্দি অবস্থায় তার ফিঙ্গারপ্রিন্ট তারা দলিলে নিয়েছে। কোর্টে তার জায়গায় হাজির করছে তার ক্লোন করা নকল কারিনা কার্লিনাকে। আপনার সাহায্য ছাড়া এই হস্তান্তর ঠেকানো যাবে না, আহমাদ মুসা বলল। মানে আসল কারিনা কার্লিনের ক্লোন তৈরি করা হয়েছে, কিন্তু বয়স এটা ধরা পড়বে না, বলল ওপার থেকে পুলিশ প্রধান বর্ডেন ব্লিস। এক হাসপাতালে চিকিৎসাধীন ব্রুমসারবার্গ স্টেটের মালিক কারিনা কার্লিনের সম্ভবত টিস্যু চুরি করে 25 বছর আগে এই ক্লোন তৈরি করা হয়। চুলে রং করে, মেকআপ করে বয়সের পার্থক্য দূর করা হয়েছে, আহমাদ মুসা বলল। এ তো সাংঘাতিক ব্যাপার মিস্টার আহমাদ মুসা। ওই ক্লোন এবং ব্ল্যাক লাইট নামক গ্যাংয়ের লোকদের আমাদের হাতে পাওয়া দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এক্ষুনি ব্রুমসারবার্গ এবং বনের পুলিশকে বলে দিচ্ছি, তারা বনের সব কোর্টে পাহারা বসাবে। আর সেখানকার প্রসিকিউশনকে কারিনা কার্লিনের ব্রুমসারবার্গ স্টেটের কোনো ব্যাপার হলে তারা যেন সেটা পুলিশকে জানায় এবং সংশ্লিষ্ট সবাইকে চোখে চোখে রাখে। আর আপনি আহমাদ মুসা আসল কারিনা কার্লিনকে নিয়ে চলে আসুন, বলল জার্মানির পুলিশ প্রধান বর্ডেন ব্লিস। স্যার, আরেকটা গুরুত্বপূর্ণ খবর আপনাকে জানানো দরকার। এই ব্ল্যাক লাইট গ্যাংটি যেভাবে কারিনা কার্লিনের ব্রুমসারবার্গ স্টেট দখল করতে চেষ্টা করেছে, ঠিক এভাবেই এই গ্রুপটি এর আগে উত্তর জার্মানির 6টি স্টেট দখল করেছে। তারা, আহমাদ মুসার কথার মাঝখানেই পুলিশ প্রধান বর্ডেন ব্লিস বলে উঠল, তার মানে আহমাদ মুসা আরও 6টি ক্ষেত্রে আসল মালিকের ক্লোন তৈরি করে সেই ক্লোন দিয়ে 6টি স্টেট দখল করে নিয়েছে ওই গ্যাং। ঠিক বলেছেন স্যার, এটাই ঘটেছে, আহমাদ মুসা বলল। কিন্তু কিভাবে প্রমাণ করব আমরা, মিস্টার আহমাদ মুসা, বলল পুলিশ প্রধান। মিসেস কারিনা কার্লিনের কেসসহ ওই 6টি কেসের যাবতীয় বিবরণ, তথ্য, ফটোগ্রাফ ওদের কম্পিউটারে ছিল। আমি সে ডিস্ক নিয়ে এসেছি, আহমাদ মুসা বলল। বলেন কি আহমাদ মুসা, এসব যদি আমরা পেয়ে যাই, গ্যাংয়ের রাঘব বলকে ধরতে পারি, তাহলে এটাই হবে এই শতাব্দীর সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা।
শতাব্দীর সবচেয়ে বড় মামলা, আর এর গোটা কৃতিত্ব আপনার হবে। মিস্টার আহমদ মুসা, আমি নিজে বনে আসছি, আপনিও আসুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভোরে বন পৌঁছাচ্ছি। আপনি ভালো আছেন তো? বলল পুলিশ প্রধান। হ্যাঁ, ভালো আছি স্যার, তবে সামান্য আহত। আহমদ মুসা বলল। আহত? গুলি লাগেনি তো? বলল পুলিশ প্রধান। কাঁধে গুলি লেগেছিল, ওটা বের করা হয়েছে, এখন ভালো আছি। আমাকে উদ্বেগের মধ্যে ফেললেন। এই অবস্থায় আপনি কিভাবে বনে আসবেন? আপনি কোথায়? আমি হেলিকপ্টারের ব্যবস্থা করব? না স্যার, হেলিকপ্টার লাগবে না, আমরা অনেক দূর এসে গেছি। আমরা ঠিক সকালের মধ্যেই বনে পৌঁছে যাব। আহমদ মুসা বলল। ঠিক আছে, আপনার কথাই মেনে নিলাম। আপনার জীবন আমাদের কাছে খুবই মূল্যবান মিস্টার আহমদ মুসা। নিজের দিকে খেয়াল রাখবেন। তাহলে মিস্টার আহমদ মুসা, থামল পুলিশ প্রধান বর্ডেন ব্লিস। ঠিক আছে স্যার, এখনকার মতো এটুকুই, রাখি, বাই, বলে আহমদ মুসা মোবাইলের কল অফ করে পকেটে রেখে আলদুনি সেনফ্রিডের দিকে তাকিয়ে বলল, মিস্টার সেনফ্রিড, কাজ হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। জার্মানির পুলিশ প্রধান বর্ডেন ব্লিস এখনই বন এবং ব্রুমসারবার্গের পুলিশ জুডিশিয়াল প্রসিকিউশনকে বলে দিচ্ছেন সব কোর্টের উপর নজর রাখতে এবং ব্রুমসারবার্গ স্টেট হস্তান্তরের জন্য যারা যাবে তাদেরকেও নজরে রাখতে। আর পুলিশ প্রধান নিজেই সকালে ওখানে যাচ্ছেন। আহমদ মুসা থামতে ব্রুনার মা কারিনা কার্লিন, ব্রুনার বাবা আলদুনি সেনফ্রিড এবং ব্রুনা প্রায় একসাথেই বলে উঠল, ক্লোন ষড়যন্ত্র সম্পর্কে যা যা বললেন আপনি সবই তাহলে ঠিক? হ্যাঁ, ব্ল্যাকলাইটের সম্পত্তি দখলের বড় অস্ত্রই হল ক্লোন। আহমদ মুসা বলল। নকল মা তাহলে মায়ের ক্লোন ছিল, এটা প্রমাণ হলো? বলল ব্রুনা। হ্যাঁ, আহমদ মুসা বলল। কি ভয়াবহ ষড়যন্ত্র, কি সুদূর প্রসারী ষড়যন্ত্র! 25 বছর আগে মায়ের ক্লোন করা হয়েছে, এটা আপনি কিভাবে জানলেন? জিজ্ঞাসা ব্রুনার। আমি এটা আলদুস আলারির কাছ থেকে শুনেছি, আহমদ মুসা বলল। একটু থেমে আহমদ মুসা আবার বলল, আমার সময় নষ্ট করা নয়, সকালে আমাদের পৌঁছতে হবে বনে, চলুন গাড়িতে উঠি। আহমদ মুসা বলল। সবাই উঠল। বেটা আহমদ মুসা, তুমি এসব কি বললে? আমার কানকেও যেন বিশ্বাস হচ্ছে না, আর তোমাকে মানুষ বলেও বিশ্বাস হচ্ছে না। তুমি অ্যাঞ্জেল বটে বেটা। আমাদের ভাগ্যে কিভাবে সৌভাগ্যের সূর্য হয়ে উদয় হলে, ঈশ্বরকে আমি কিভাবে ধন্যবাদ জানাব? অনেকটা স্বগত কণ্ঠে বলল মিসেস কারিনা কার্লিন। তার কণ্ঠ ভারী ও সুরুদ্ধ। হ্যাঁ মা, আমরা সবাই আল্লাহর বান্দা, তিনি আমাদের চালান। সব ধন্যবাদ, সব প্রশংসা তারই জন্যে, আহমদ মুসা বলল। সবাই গাড়ির দিকে চলল। আহমদ মুসা ড্রাইভিং সিটে উঠতে যাচ্ছিল। ব্রুনা বাধা দিয়ে বলল, এই অবস্থায় আপনি গাড়ি ড্রাইভ করবেন না ভাইয়া, আমি ড্রাইভ করছি। আপনি পাশে বসে প্রয়োজনীয় নির্দেশ দিলেই চলবে। বাবাকে জিজ্ঞেস করুন আমি ভালো ড্রাইভার কিনা। ধন্যবাদ ব্রুনা, তুমিই ড্রাইভ করো, বলে আহমদ মুসা পাশের সিটে গিয়ে বসল। আলদুন সেনফ্রিড হাত ধরে গাড়িতে তুলল তার স্ত্রী কারিনা কার্লিনকে। গাড়ি চলতে শুরু করেছে। নিঃশব্দে চলছে গাড়ি। নীরবতা ভাঙল ব্রুনা। বলল, এই মুহূর্তে আমার মতো সুখী দুনিয়া তার কেউ নেই। স্যার, আপনি আমার পাশে, আমার মা বাবা আমার সাথে। এই চলা যদি চলতেই পারতাম অনন্তকাল। আবেগে ভারী ব্রুনার কণ্ঠ। আরে ব্রুনা, আনালিসার কথা তো বলছিস না, সে কোথায়? ব্রুনা কিছু বলার জন্য মুখ খুলেও বলতে পারল না, ঠোঁট তার কেঁপে উঠে গেল। সে জার্মানির বাইরে। এখন বলো তোমার শরীর কেমন? আলদুনি সেনফ্রিড প্রসঙ্গ অন্যদিকে ঘুরে নেবার চেষ্টা করল। নানা ধরনের কথা শুরু হলো বাপ মা মেয়ে এই তিনজনের মধ্যে, চলতেই থাকল। আহমদ মুসা তাদের আলোচনায় যোগ দিল না। সে ভাবছে আগামীকাল সকালের বিভিন্ন বিষয় নিয়ে। আহমদ মুসারা সর্বোচ্চ চেষ্টা করেও সকাল 10:30টার মধ্যে বনে পৌঁছতে পারল না। অবশ্য পুলিশ প্রধান বর্ডেন ব্লিসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ তাদের ছিল। পুলিশ প্রধান বর্ডেন ব্লিস সকাল 8টায় বার্লিন থেকে বন পৌঁছেছিল। সকাল 9:30টার মধ্যে ব্ল্যাকলাইটের লোকদের পুলিশ লোকেট করে ফেলে। ওরা 9:30টায় বনের একটা কোর্টে পৌঁছে সকাল 10টায় ব্রুমসারবার্গ স্টেট হস্তান্তরের দলিল হবার কথা। ঠিক সকাল 10টায় ওরা দলিল রেজিস্ট্রির জন্যে কোর্টে ওঠে। কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হয়ে সজ্ঞানে ও স্বেচ্ছায় দস্তখত এবং টিপসহির মাধ্যমে তার স্টেট হস্তান্তর করছে। এই হলফ যখন নকল কারিনা কার্লিন করে এবং তা রেকর্ড হয়, তখনই পুলিশ গোটা কোর্ট ঘিরে অ্যারেস্ট করে
নকল কারিনা কার্লিন ব্ল্যাকলাইটের সব লোককে প্রতারণা, ষড়যন্ত্র ও আত্মসাতের অভিযোগে। কোর্ট প্রাথমিক প্রমাণ চাইলে পুলিশ প্রধান স্বয়ং কোর্টকে জানান যে কারিনা কার্লিন স্টেট হস্তান্তর করছে, তিনি সম্পত্তির মালিক নন। প্রকৃত মালিক আসল কারিনা কার্লিনের তিনি ক্লোন বা নকল। 10:30টার মধ্যেই আসল কারিনা কার্লিন এসে পৌঁছবেন। কোর্ট পুলিশ প্রধানের আবেদনে বেলা 11টা পর্যন্ত সময় মঞ্জুর করেন। আহমদ মুসাদের গাড়ি কোর্ট প্রাঙ্গণে এসে পৌঁছলে পুলিশ প্রধান স্বয়ং কোর্ট থেকে তাদের গাড়ির কাছে আসেন। এসে তিনি আহমদ মুসাকে সব জানান। আল্লাহর শুকরিয়া আদায় করেন আহমদ মুসা এবং বলেন, ব্ল্যাকলাইটে যাদেরকে ধরেছেন তাদের মধ্যে ব্ল্যাকলাইটের প্রধানও আছেন, তাকে চিহ্নিত করতে হবে। দ্বিতীয়ত, আপনি অ্যারেন্সির পুলিশকে বলুন, অ্যারেন্সি লেকের পশ্চিম তীরে হোটেল অ্যারেন্সি ডয়েসল্যান্ডের উত্তর পাশে 130 নম্বর বাড়িটা ব্ল্যাকলাইটের একটা ঘাঁটি। পুলিশকে ওটা দখল করে নিতে হবে। ধন্যবাদ আহমদ মুসা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি নির্দেশ পাঠাচ্ছি, আর ডিস্কটা আপনি দিন। সেই 6টা ক্লোন এবং তার লোকদের এক্ষুনি ধরার ব্যবস্থা করি, বলল পুলিশ প্রধান। আহমদ মুসা আসল ডিস্কের একটা কপি পুলিশ প্রধানের হাতে তুলে দিল। আসার পথে আহমদ মুসা ডিস্কটার একটা কপি করে নেয়। সাবধানতার একটা অংশ হিসাবেই করেছিল এটা সে। ডিস্কটা পকেটে পুরে পুলিশ প্রধান বলল, মিস্টার আহমদ মুসা, আপনাকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন কিনা? আহমদ মুসা কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ব্রুনা দ্রুত কণ্ঠে বলে উঠল, হ্যাঁ স্যার, তাকে হাসপাতালে নেওয়া প্রয়োজন। আজকে উনি 2বার গুলিবিদ্ধ হয়েছেন, কানে ও কাঁধে। এছাড়া 2 দিন আগে তিনি বাম বাহুতেও গুলি খেয়েছেন। সর্বনাশ, এসব কথা তো মিস্টার আহমদ মুসা আমাকে বলেননি। এ আহত অবস্থায় আপনি কাজ করছেন? করবেনই তো, ভুলেই যাচ্ছি কেন যে আপনি আহমদ মুসা। যাক, আমাদের কাজ আমাদের করতে দিন, বলে পুলিশ প্রধান বন এর পুলিশ কর্মকর্তার দিকে তাকিয়ে বললেন, আমি মিসেস কারিনা কার্লিন এবং তার স্বামী ও মেয়েকে কোর্টে নিয়ে যাচ্ছি। আপনি নিজে আহমদ মুসাকে সামরিক হাসপাতালে নিয়ে যান। প্লিজ, আমাকে সামরিক হাসপাতালে নয়, পুলিশ হাসপাতালে নিয়ে চলুন। হাসপাতালে ভর্তির ব্যাপারে আমার 2টি শর্ত আছে। 1, আমার নাম গোপন করতে হবে। 2, চিকিৎসা হবে, কিন্তু কোনো অপারেশন নয়। আহমদ মুসা বলল, ঠিক আছে, তাই হবে, বলে বনের পুলিশ কর্মকর্তাকে পুলিশ প্রধান বর্ডেন ব্লিস বললেন, ঠিক আছে, পুলিশ হাসপাতালেই নিন। আমাদের জন্য যে কেবিনগুলো বরাদ্দ তার কোনো একটিতে রাখবেন, বলল পুলিশ প্রধান ব্লিস। বিশাল পুলিশ বেস্টনের মধ্য দিয়ে মিসেস কারিনা কার্লিনদের নিয়ে পুলিশ প্রধান চললেন কোর্টের দিকে, আর আহমদ মুসাকে নিয়ে বন এর পুলিশ কর্মকর্তারা চলে গেলেন পুলিশ হাসপাতালের দিকে। তার গাড়ির আগে পিছে রয়েছে পুলিশের প্রহরা। পরদিন জার্মানির সকল কাগজে 8 কলামব্যাপী হেডলাইন। শতাব্দীর সবচেয়ে চাঞ্চল্যকর ষড়যন্ত্র দিনের আলোতে নিয়ে এসেছে জার্মান পুলিশ। বিবরণে লেখা হয়েছে কি করে বড় বড় স্টেট মালিকদের ক্লোন তৈরি করে, মালিকদের হত্যা করে তার জায়গায় ক্লোনকে বসিয়ে একের পর এক সম্পত্তি গ্রাস হয়েছে তার কাহিনী। কারিনা কার্লিনের ব্রুমসারবার্গের স্টেট সহ 7টি স্টেটের ক্লোন ষড়যন্ত্রের বিস্তারিত বিবরণ কাহিনী আকারে পত্রিকায় এসেছে। পুলিশ হাসপাতালের ভিভিআইপি কক্ষের বেডে শুয়ে আহমদ মুসাও পত্রিকাগুলোর বিবরণগুলো পড়ছিল। এসব রিপোর্ট টিভিতে গতকাল থেকেই সে দেখে আসছে। ভীষণ খুশি আহমদ মুসা 6টি স্টেটের সম্পত্তি আত্মসাৎকারী ক্লোন এবং তার লোকজন ধরা পড়ার সংবাদে। পুলিশ প্রধান বর্ডেন ব্লিস আহমদ মুসার কক্ষে প্রবেশ করল। আহমদ মুসা একটি ইজি চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিল। পুলিশ প্রধান বর্ডেন ব্লিস ঘরে প্রবেশ করে জড়িয়ে ধরল তাকে। আহমদ মুসার কপালে চুমু খেয়ে বলল, আমি আপনার পিতার বয়সের, কিন্তু আমার ইচ্ছা করছে আপনার পা ছুঁয়ে আপনাকে স্যালুট দিতে। আহমদ মুসা, বর্ডেন ব্লিস কেউই দেখতে পায়নি দরজায় এসে দাঁড়ানো ব্রুনা, ব্রুনার মা কারিনা কার্লিন এবং ব্রুনার বাবা আলদুনিসেন ফ্রিডকে। পুলিশ প্রধান থেমেই আবার বলল, মিস্টার আহমদ মুসা, আমি স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে গোটা বিষয়টা জানিয়েছি। সেটা জানাতে গিয়ে আপনার কথা তাদের বলতে হয়েছে। আপনার নাম গোপন করতে বলেছিলেন, সেটা তাদের কাছে গোপন করা সম্ভব হয়নি। তারাও আপনাকে জানেন দেখলাম। আজই একবার তারা আপনার সাথে দেখা করতে আসবেন। ধন্যবাদ স্যার, ভালো হতো যদি আপনি আমার ব্যাপারটা তাদের কাছে গোপনই রাখতে পারতেন। আমি কেন ভাইয়া, গোপন কেন রাখতে হবে? কত ভালো হতো যদি পত্রিকা অন্য মিডিয়াগুলো কাহিনীর পেছনের কাহিনী প্রচার ও প্রকাশ করতে পারত। আহমদ মুসার কথার মাঝখানে উচ্চস্বরে কথাগুলো বলতে লাগলো ব্রুনা এবং ঘরে প্রবেশ করল। তার সাথে
তার বাবা মাও। ঠিক বলেছ মা, আমারও এটাই কথা। গোপন করার কি প্রয়োজন ছিল? কিন্তু বলো তো, তোমাদের সাক্ষাৎকারে তোমরা ওর সম্পর্কে কিছু বললে না কেন? বলল প্রধান বর্ডেন ব্লিস। এটা ভাইয়াকে জিজ্ঞেস করুন স্যার। তিনি যেমন আপনার মুখ বন্ধ করেছেন, তেমনি আমাদেরকেও কড়া নির্দেশ দিয়েছেন তার সম্পর্কে একটা কথাও যাতে না বলি। তার নির্দেশ না মানার সাধ্য আমাদের আছে। ব্রুনা বলল, এ গোপনীয়তা কেন আহমাদ মুসা? ছবি তো নয়ই। আপনার ব্যক্তিত্ব, কাজ ইত্যাদি কেন আপনি প্রকাশ করবেন না? হাজারো মানুষকে এটা অনুপ্রেরণা দিতে পারে। পুলিশ প্রধান, আমি কখনো রিটায়ারমেন্টে গেলে বিষয়টা নিয়ে চিন্তা করব, কিন্তু মিস্টার বর্ডেন ব্লিস স্যার, আপনি অন্তত জানেন স্বার্থে আঘাত দিয়েছি, ষড়যন্ত্র বানচাল করেছি, এমন শত্রু আমার দুনিয়া জোড়া। তারা দুনিয়াময় ঘুরে বেড়াচ্ছে। আমার কাজের ধরন, কোথায় কোন রূপে কাজ করছি, আমার এখনকার লোকেশন ইত্যাদি, মানে আমার প্রতিটি পদক্ষেপের জন্যে। আমি আমার এসব প্রকাশ করে একদিকে যেমন তাদের মাথা ব্যথা বাড়াতে চাই না, তাদের উস্কে দিতে চাই না, অন্যদিকে তেমনই আমি যা করছি তা একজন মানুষ হিসেবে আল্লাহর জন্য করছি। মানুষের জন্য মানুষ কিছু করলে আল্লাহ খুশি হন বলে করছি। কোনো প্রশংসা, কোনো ধন্যবাদ, কোনো বিনিময় পাওয়া আমার উদ্দেশ্য নয়। তাই এসব আমি অহেতুক প্রকাশ্যে প্রচার করতে চাই না। আহমাদ মুসা বলল। তার গম্ভীর কণ্ঠ খুব নরম ও শান্ত। আহমাদ মুসা থামল। কেউ কোনো কথা বলল না। নির্বাক যেন সকলে, সম্মোহিত যেন তারা। বিস্ময় বিমুগ্ধ ব্রুনা এবং ব্রুনার মা কারিনা কার্লিনের চোখের কোণা ভিজে উঠেছে অশ্রুতে। এক সময় নীরবতা ভেঙে পুলিশ প্রধান বর্ডেন ব্লিস ধীর কণ্ঠে বলল, মিস্টার আহমাদ মুসা, আপনি কাজের দিক দিয়ে যেমন আকাশস্পর্শী, তেমনি মনের দিক দিয়েও এক অতলান্ত সাগর। একটা কথা বলুন, আল্লাহ অর্থাৎ ঈশ্বরের জন্য করা মানে মানুষের জন্য করা, কারণ মানুষ মানুষের জন্য কিছু করাকে ঈশ্বর পছন্দ করেন। এ মহান কনসেপ্ট আপনি উদ্বুদ্ধ হলেন কোথা থেকে? আমার ধর্ম ইসলাম আমাকে উদ্বুদ্ধ করেছে। আল্লাহ তার সৃষ্ট মানুষের কাছ থেকে এটা চান, কারণ পৃথিবীতে শান্তি ও স্বস্তির সমাজ প্রতিষ্ঠার জন্য এটা খুবই প্রয়োজন। আহমাদ মুসা বলল। ধন্যবাদ আহমাদ মুসা বলে আনন্দ বিস্ময় উজ্জ্বল হয়ে ওঠা পুলিশ প্রধান কিছু বলতে যাচ্ছিল। এ সময় হাসপাতালের পরিচালক ঘরে প্রবেশ করল। বলল, বর্ডেন ব্লিসকে, স্যার, ওয়্যারলেস পেলাম। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী 5 মিনিটের মধ্যে এখানে আসবেন। শুনেই শশব্যস্ত হয়ে উঠল পুলিশ প্রধান ব্লিস। বলল পরিচালককে, সবকিছু ঠিক আছে তো? এই ঘরটাকে আরেকটু ড্রেসিং করুন, আর আরও সোফা এখানে নিয়ে আসুন। মিস্টার আহমাদ মুসা, আমরা চলি, পরে আসব, বলল আলদুনি সেনফ্রিড। না মিস্টার সেনফ্রিড, আপনারা বসুন ড্রয়িং রুমে, আপনাদের সাথে দেখা হলেই খুশি হবেন তারা। পুলিশ প্রধান বর্ডেন ব্লিস বলল, ঠিক আছে, অবশ্যই বসছি, বলে কক্ষ থেকে বেরিয়ে একসাথে অ্যাটাচ ড্রয়িং রুমে প্রবেশ করল ব্রুনারা। আহমাদ মুসার কক্ষকে ঠিকঠাক করার জন্য অনেক লোক এসে গেল। হাসপাতালের অফিসার কর্মচারীদের তখন ছোটাছুটি শুরু হয়ে গেছে চারদিকে। সর্বত্র একটা সাজ রব, কিন্তু তাদের সকলের মধ্যে একটা কানাঘোষা চলছে, ভিভিআইপি কক্ষটিতে কে আছেন? পুলিশ তো নয়, তাহলে কে? যার জন্য পুলিশ প্রধান এসে বসে আছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। আর শুয়ে থাকতে ভালো লাগছে না আহমাদ মুসার। গতকাল ছাড়া পেতে চেষ্টা করেছিল হাসপাতাল থেকে, কিন্তু পুলিশ প্রধানের বাধায় সেটা আর হয়নি। দুর্বলতা কাটার জন্যে আরও 2-1 দিন বিশ্রাম থাকা দরকার। পাশ ফিরে শুয়ে আহমাদ মুসা আইফোনটা তুলে নিল। পুলিশ প্রধান আইফোনটা তাকে প্রেজেন্ট করেছে। আইফোন হাতে নিয়ে আহমাদ মুসা হোম স্ক্রিনে ওপেন করতেই একটা মেসেজ দেখতে পেল। ওয়াশিংটন থেকে সারা জেফারসন পাঠিয়েছে। ক্লিক করেই ফুল টেক্সট তাড়াতাড়ি সামনে নিয়ে এলো। সংক্ষিপ্ত মেসেজটা পড়েই চমকে উঠেছে সে। মেসেজটি পড়ল আহমাদ মুসা। আইফোনটা পাশে রেখে উঠে বসল আহমাদ মুসা। হাসপাতালের প্যাড কলম টেনে নিয়ে একটা চিঠি লেখার পর মোবাইলটা তুলে নিল পুলিশ প্রধান বর্ডেন ব্লিসকে টেলিফোন করার জন্যে। আর এই সময়ই বর্ডেন ব্লিস দরজায় নক করে আহমাদ মুসার ঘরে প্রবেশ করল। আলহামদুলিল্লাহ, পেয়ে গেলাম আপনাকেই টেলিফোন করতে যাচ্ছিলাম, বলল আহমাদ মুসা। কি ব্যাপার, জরুরি কিছু? পুলিশ প্রধান বলল। আমার পরিবার এখন ওয়াশিংটনে, কিছু সমস্যা হয়েছে সেখানে। সবচেয়ে আগে যে ফ্লাইট পাবো সেটাতে আজই আমি ফ্লাই করতে চাই মিস্টার ব্লিস, বলল আহমাদ মুসা। এর সাথে পাসপোর্টের একটা কপি দিয়ে দিল বর্ডেন ব্লিসকে। পাসপোর্টের কপি নিয়ে পুলিশ প্রধান উঠে দাঁড়াতে বলল, আমি এক্ষুনি আসছি। 5-7 মিনিট পর পুলিশ প্রধান ফিরে এলো হাসতে হাসতে। বলল,
কত তাড়াতাড়ি যাবেন দেখুন। বেলা 2টায় লুফথানসা লন্ডন হয়ে ওয়াশিংটন, বিকেল 4টায় ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট লন্ডন মন্ট্রিল হয়ে ওয়াশিংটন, বিকেল 5টায় ফ্রেঞ্চ এয়ারলাইন্স প্যারিস রাবাত হয়ে ওয়াশিংটন। পরের ফ্লাইটগুলো আরও দেরি বলে সেগুলো টাইম নেয়নি। ধন্যবাদ মিস্টার বর্ডেন ব্লিস, অনেক পরিশ্রম করেছেন। আমি দুপুর 2টায় লুফথানসা ফ্লাইটে যেতে চাই। আহমাদ মুসা বলল, তার মানে অন্তত 12টায় আপনাকে বের হতে হবে। তাহলে হাতে আর মাত্র 1 ঘন্টা। পারবেন এর মধ্যে রেডি হতে? মিস্টার সেনফ্রিডকে বাসায় আপনাকে যেতে হবে না, বলল পুলিশ প্রধান। না স্যার, ওখানে আর যাচ্ছি না। একটা চিঠি লিখেছি, এই চিঠিটা আপনার লোককে দিয়ে দিন। মিস্টার সেনফ্রিডের বাড়িতে পৌঁছে দিতে হবে। আর স্যার, আমি গোসল করে রেডি হয়ে যাব। প্লিজ আপনি বিমানবন্দরে যাওয়ার ব্যবস্থা করুন। আহমাদ মুসা বলল, ঠিক আছে আহমাদ মুসা, আমি ওদিকের সব ব্যবস্থা করছি। আপনি গোসল করে রেডি হয়ে নিন, বলে ঘর থেকে বেরিয়ে গেল পুলিশ প্রধান বর্ডেন ব্লিস। আহমাদ মুসা গোসল সেরে পোশাক পরে ব্যাগ গুছিয়ে রেডি হয়েই ছিল। পুলিশ প্রধান ব্লিস আসতেই তার সাথে বেরিয়ে পড়ল। এয়ারপোর্টে যাবার জন্য বর্ডেন ব্লিস আহমাদ মুসার সঙ্গে একই গাড়িতে উঠল। ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীর পিএসএসে পুলিশ প্রধানকে 3টা প্যাকেট দিয়ে গেল। প্যাকেটগুলো বর্ডেন ব্লিস আহমাদ মুসার সামনে নিয়ে বলল, প্রধানমন্ত্রীর তরফ থেকে এগুলো আপনার জন্য উপহার। কি আছে? একটাতে আছে হীরের নেকলেস মিসেস আহমাদ মুসার জন্যে, দ্বিতীয়টিতে আছে হীরের নিবের সোনার কলম মাস্টার আহমাদ আবদুল্লার জন্যে, এবং তৃতীয়টিতে একটা পোস্ট 21st সেঞ্চুরি 001 রিভলভার, সিঙ্গেল ট্রিগার। এ থেকে 4টা মিনি সাইজ গুলি বের হয়। এর প্রত্যেকটি গুলির বিস্ফোরণ ক্ষমতা হ্যান্ড মর্টারের একটা গুলির বিস্ফোরণের ক্ষমতা সমান, বলে পুলিশ প্রধান প্যাকেট খুলে রিভলভারটা আহমাদ মুসাকে দেখালো। একজন পুলিশকে বলে প্যাকেটগুলো আহমাদ মুসার লাগেজে ঢুকিয়ে রিপ্যাক করে দিল। ঠিক বেলা 1:45 আহমাদ মুসা বিমানে উঠল। পুলিশ প্রধান তাকে বিমান পর্যন্ত পৌঁছে দিল। ব্রুনার মা আলদুনি সেনফ্রিড তাদের বন এর বাসার বাইরে ড্রয়িং রুমে বসে শুনছিল কারিনা কার্লিন ব্রুনার কাছ থেকে তার বড় বোন আনালিসার কথা। আহমাদ মুসা, যাকে গৌরী বলে জানে, একজন পুলিশ অফিসার গেটের ভেতরে প্রবেশের অনুমতি চায়। ব্রুনা বেরিয়ে গিয়ে তাকে নিয়ে আসে। ড্রয়িং রুমে এসে পুলিশ অফিসার কারিনা কার্লিনকে লক্ষ্য করে বলল, আপনি মিসেস সেনফ্রিড? জি হ্যাঁ, বলুন তো কি ব্যাপার? কিছু নয় ম্যাডাম, একটা চিঠি আপনাকে দিতে এসেছি। একটা এনভেলপ তার দিকে বাড়িয়ে বলল পুলিশ অফিসার। আর চিঠি? চিঠিটা হাতে নিয়ে বলল কারিনা কার্লিন, আহমাদ মুসার চিঠি, যিনি পুলিশ হাসপাতালে ছিলেন, বলল পুলিশ অফিসার। ছিলেন মানে এখন নেই? প্রশ্ন ব্রুনার, তার কণ্ঠে কিছুটা উদ্বেগ। নেই ম্যাডাম, বেলা 2টায় তিনি ওয়াশিংটন যাত্রা করেছেন, বলল পুলিশ অফিসার। পুলিশ অফিসারের কথাটা কানে যেতেই ব্রুনার মনে হলো সে যেন আকাশ থেকে আছড়ে পড়ল মাটিতে। আঘাতটা তার বুকে এসে বিঁধল। হৃদয়ের কোনো এক অন্ধকার কোণ থেকে সজীব যন্ত্রণার এক প্রশ্রবণ তার হৃদয় মনে এক শয়লাভ নিয়ে এলো। সে শয়লাভ অশ্রু হয়ে নেমে এলো দুচোখ দিয়ে। দুহাতে মুখ ঢেকেছে সে। পুলিশ চলে গেছে। ব্রুনা, দেখো তো আহমাদ মুসা কি লিখেছে, বলে ব্রুনার মা কারিনা কার্লিন ব্রুনার দিকে চাইল। দেখল তার দুহাত মুখ ঢেকে সোফা এলিয়ে দিয়েছে সে। কারিনা কার্লিন সোফার ওদিকে একটু সরে গিয়ে ব্রুনার হাত টেনে নিয়ে বলল, কি হয়েছে মা, অসুস্থতা বোধ করছো? কিন্তু ব্রুনার মুখের দিকে ভালো করে তাকাতে গিয়ে দেখল অশ্রুতে ভেসে যাচ্ছে তার দুগণ্ড। আহমাদ মুসা চলে গেছে তাই কি? কার্লিন, আহমাদ মুসা কি লিখেছে পড়ো, জানাই তো গেল না ঘটনাটা কি, বলল আলদুনি সেনফ্রিড। কারিনা কার্লিন একবার তাকালো সেনফ্রিডের দিকে, তার দু চোখে কিছুটা বিস্ময়, কিছুটা অনুসন্ধান। ঠিক আছে পড়ছি সেনফ্রিড, বলে চিঠিটা মেলে ধরল। মা, খুব ভালো হতো যদি আমি আপনার স্নেহের সান্নিধ্যে কয়েকটা দিন কাটাতে পারতাম, কিন্তু হলো না। খুব জরুরি হওয়ায় আকস্মিকভাবে আমাকে ওয়াশিংটন যেতে হচ্ছে। আপনাদের সাথে কথা বলে বিদায় নিয়ে যেতে পারতাম, কিন্তু ইচ্ছা করেই তা করলাম না। বিদায়ের বেদনা আমি সইতে পারি না। বেদনার অশ্রু আমার কাছে অসহনীয় লাগে, এজন্যই পেছন ফিরে তাকাতেও ভয় পাই। স্মৃতি আমার কাছে এক যন্ত্রণাদায়ক ইতিহাস। এ আমার অসৌজন্য এবং বেয়াদবিকে আপনারা নিশ্চয় মাফ করবেন। ব্রুনাকে বুদ্ধিমতী, সাহসী, স্পষ্টভাষী এবং মিস্টার সেনফ্রিডকে পিতাসুলভ ব্যক্তিত্ব সম্পন্ন হিসাবে পেয়েছি। তারা আমার মিশনে বিরাট ভূমিকা পালন করেছে। খুবই ভালো হয়েছে গৌরীর দেয়া দায়িত্ব আমি পালন করতে পেরেছি। আমার জীবন রক্ষায় গৌরীর আত্মবিসর্জনকে চিরদিন আমি সম্মান করে যাব। আপনার ছেলে আহমাদ মুসা। চিঠি শেষ করতে গিয়ে কারিনা কার্লিনও কেঁদে ফেলল।
বলল ছেলেটা শুরু থেকে আমাকে মা বলে ডাকছে। তার এত সুন্দর মা ডাকে আমি কখনো যেন তার মা হয়ে গেছি। বলে গেলেও পারত। আসলে ওর মনটা খুব নরম। এখন যেমন কাঁদছি আমরা, তখনও তো কাঁদতাম। এটাই সে এড়াতে চেয়েছে। মা ব্রুনা, মনে আছে একদিন সে বলেছিল সময়ের স্রোতে সে ভাসমান, সময় তাকে কখন কোথায় নিয়ে যায় এটা তিনি আগাম জানেন না, বলল আলদুনি সেনফ্রিড। না বাবা, উনি তো লিখেছেন, উনি বলে যেতে পারতেন। একজন লোক এভাবে চিরদিনের জন্য হারিয়ে যাবেন, এ পৃথিবীতেই তিনি আছেন, কিন্তু তার কিছুই আমরা জানব না। একটা টেলিফোন নম্বরও নয়। এটা কেন বাবা, বলল ব্রুনা। ঠিক মা, এটা ভাবা যায় না, কিন্তু সে যে আহমদ মুসা, একটু ভিন্নভাবে তাকে দেখতেই হবে, বলল আলদুনি সেনফ্রিড। ভিন্নভাবে দেখতে পারছি না বাবা, মানুষ তো মানুষই, এটা তার চেয়ে ভালো আর কেউ বোঝে না, বলে উঠে দাঁড়িয়ে দৌড়ে ভেতরে চলে গেল ব্রুনা। কারিনা কার্লিন আলদুনি সেনফ্রিডের দিকে চেয়ে বলল, ছোট তো, মনে খুব কষ্ট পেয়েছে, বলে উঠে দাঁড়ালো সেনফ্রিড। কারিনা কার্লিনও উঠল। লুফথানসার ফ্লাইট সাঁতার কাটছে আকাশে, এগোচ্ছে সে ওয়াশিংটনের দিকে। আর কিছুক্ষণের মধ্যে লুফথানসা পৌঁছবে ওয়াশিংটনের আকাশে। আহমদ মুসার দুচোখ জানালা দিয়ে বাইরে দেখছে অন্ধকার চাদরে ঢাকা আমেরিকাকে। ওই অন্ধকারের মতো রহস্যের কুয়াশায় ঢাকা এক ষড়যন্ত্রের পিছু নিতে আবার সে আমেরিকায় ক্রল করছে জাহাজ ল্যান্ডিংয়ের জন্যে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সাইমন সিরিজের 53 নম্বর বই এখানে শেষ হলো। এরই সাথে আমরা সাইমন সিরিজের প্রথম এই অংশটা শেষ করছি। দীর্ঘ কয়েক বছর আপনারা আমার সাথে ছিলেন, সাইমনের সাথে ছিলেন, এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আরও অনেক বই আমরা পড়ব ইনশাল্লাহ, সেগুলোর সাথে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।